আমাদের জানা থাকতে হবে বিএনবিসির। এছাড়া কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সম্পর্কেও আমাদের জানা থাকতে হবে। তো সেই ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা জাস্ট বেসিক কিছু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতে ক্লাস স্টার্ট করতে যাচ্ছি বিএনবিসি ইন্ট্রোডাকশন দিয়ে। তো আমাদেরকে আগে জানতে হবে যে বিএনবিসি জিনিসটা কি। বিএনবিসি হচ্ছে এটার ফুল মিনিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তো এটা জাস্ট আমরা যদি এটা ডেফিনেশন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ইজ দ্য বুক অফ হুইচ কন্টেইনড কোড দ্য এস্টাবলিশ মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ান্টিটি অফ ডিজাইন দ্য কনস্ট্রাকশন। অর্থাৎ সহজ বাংলা যদি আমরা বলি, বিএনবিসি হচ্ছে এমন একটা বই বাংলাদেশ গভর্নমেন্ট প্রণীত, যেখানে আমাদের যে কোনো কনস্ট্রাকশন, আমরা যত ধরনের কনস্ট্রাকশন করব, বিল্ডিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সকল কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা মিনিমাম কোয়ালিটি যেন মেনটেন করা হয়, জাস্ট মিনিমাম একটা কোয়ালিটি যেন মেনটেন করা হয়, সেই উদ্দেশ্যে যেই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো, যেই কোড গুলো ডিফাইন করা আছে আমাদের বিএনবিসি বইটাতে, সেই সম্পর্কে জাস্ট আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি আমাদের কনস্ট্রাকশন গুলোর, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল বা কনস্ট্রাকশন, সিভিল কনস্ট্রাকশনের পার্ট, যেই পার্টই হোক না কেন, মেকানিক্যাল পার্ট হতে পারে, জাস্ট মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে রুলস এন্ড রেগুলেশন গুলো বিএনবিসি তে বলা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। দেন আমরা যদি ইলেকট্রিক্যাল ডিজাইন করব, সেই ইলেকট্রিক্যাল ডিজাইন গুলো আমাদের বিএনবিসির 8 নম্বর পার্টে আছে। অর্থাৎ বিএনবিসির অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে 8 নম্বর পার্ট হচ্ছে বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্ট। তো আমাদের আলোচনাগুলো সাধারণত ইলেকট্রিক্যাল পার্টে থাকবে, সেটা হচ্ছে ভলিউম নাম্বার 8, এবং এটা সাধারণত 4511 থেকে 4956 পেজ পর্যন্ত এই ইলেকট্রিক্যাল পার্টে আলোচনা করা হয়েছে। তো এই পার্টটুকু হচ্ছে আমাদের জানা প্রয়োজন। দেন যেহেতু বিএনবিসি থেকে আমরা কিছু ইলেকট্রিক্যাল ডিজাইন সম্পর্কে জানবো, বাট ইলেকট্রিক্যাল ডিজাইনের মধ্যেও জাস্ট কি কোন কোন টপিক গুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে এই ইলেকট্রিক্যাল পার্টে, সেগুলো হচ্ছে হাউস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। অর্থাৎ এই হাউস ওয়ারিং এর মধ্যে কিন্তু আমাদের লাইটিং সিস্টেম ডিজাইন পড়ে গেছে। লাইটিং ডিজাইন থেকে শুরু করে হাউস ওয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর যত ধরনের রুলস, মিনিমাম যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, অর্থাৎ মিনিমাম কোয়ালিটি মেনটেন করার জন্য, সেগুলো তো আমাদের অবশ্যই হাউস ওয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং পার্টে পড়ে গেছে। দেন যে সাবস্টেশন ডিজাইন আরেকটা পার্ট আছে, যেখানে সাবস্টেশন ডিজাইনের মধ্যে আমাদের সাবস্টেশনের রুম, ট্রান্সফরমারের রুম এবং জেনারেটরের রুম, এবং মিনিমাম কতগুলো আর্থিং দিতে হবে সাবস্টেশন এবং জেনারেটরের ক্ষেত্রে, বা ট্রান্সফরমার এবং জেনারেটরের ক্ষেত্রে। এছাড়া আর্থিং সিস্টেমের যে মিনিমাম ক্রাইটেরিয়া, আর্থিং সিস্টেম কেমন হতে হবে মিনিমাম, তার আর্থিং পিটের ডাইমেনশন থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করা আছে। আর্থ কন্টিনিউটি কেবলের সাইজটা কেমন হবে, সবকিছু নিয়ে আলোচনা করেছে আমাদের সাবস্টেশন ডিজাইনিং পার্টে। এবং লাইটিনিং প্রোটেকশন সিস্টেম নিয়েও আমাদের কিছু আলোচনা করা আছে। তো এই পার্টগুলো মেইনলি আমাদের ফোকাস থাকবে ইলেকট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে। দেন ইলেকট্রিক্যাল ওয়ারিং পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আমাদেরকে জানতে হবে উই নিড টু নো কোন জিনিসগুলো আসলে আমাদের প্রথমে জানা প্রয়োজন। তো ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ক্ষেত্রে আমরা স্টার্ট করতে পারি হচ্ছে আমাদের লাইটিং ডিজাইন নিয়ে, যেটা হচ্ছে লুমেন মেথড ফলো করতে বলা হচ্ছে আমাদের বিএনবিসি আর্টিকেল নাম্বার 1.2.3। এবং এই লাইটিং ডিজাইন বা লাইটিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা হয়েছে 4520 থেকে 4538 পেজ পর্যন্ত। দেন আমাদের কিছু লিস্ট অফ সিম্বল দেওয়া আছে। অর্থাৎ আমরা যখন ড্রয়িং করব বা এক একটা প্রজেক্ট যখন আমরা ড্রয়িং করব, তখন অবশ্যই আমরা এই বিএনবিসির এই যে নির্দিষ্ট অংশ, নির্ধারিত অংশ, এই নির্ধারিত অংশ জাস্ট আমরা ওপেন করে জাস্ট ধরে ধরে দেখি, আমরা জাস্ট ড্র করব। বাট তারপরেও আমরা পেজ নাম্বার গুলো বলে রাখছি, এই জন্য যে আপনারা যদি নিজের একটু দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা এখান থেকে জাস্ট দেখাবো, বাট তারপরেও বিএনবিসির কোথায় কি আছে এটা যদি আপনাদের জানা থাকে, তাহলে সেটা আপনাদের জন্য বেশি বেটার হবে। তো আমাদের লাইটিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা আছে লুমেন মেথডে, সেটা আর্টিকেল নাম্বার 1.2.3। এছাড়া কিছু লিস্ট অফ সিম্বল দেওয়া আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর, সেখান থেকে আমরা লিস্ট অফ সিম্বল নিতে পারি, অথবা জাস্ট হুবহু যে ওই সিম্বল গুলো ইউজ করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট আমাদের যদি কিছু আইডিয়া নিতে হয়, সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। সেটা আলোচনা করা আছে পেজ নাম্বার 4542 থেকে 4544 পর্যন্ত। দেন আমাদের লোড এস্টিমেশন নিয়ে কিছু আলোচনা করা আছে আমাদের আর্টিকেল নাম্বার 1.2.3। ওই আর্টিকেলেই হচ্ছে আমাদের লোড এস্টিমেশন নিয়ে আলোচনা আছে।
যেটা আমরা পেজ নাম্বার 4545 থেকে 4550 পর্যন্ত পেয়ে যাব। তো এই যে আমরা কিছু লিস্ট দেখলাম যে লাইটিং সিস্টেম, লাইটিং ক্যালকুলেশন, তারপর কিছু ইলেকট্রিক্যাল সিম্বল, এছাড়া লোড এস্টিমেশন, এগুলো যদি আমরা বিএনবিসি বইটা একটু ওপেন করে দেখতে চাই তাহলে সেটাও আমাদের জন্য বেটার হয়। তো আমরা একটু বিএনবিসি পিডিএফ ভার্সন বইটা এখানে ওপেন করছি। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমরা নেট থেকে নিজেরাও ডাউনলোড করে নিতে পারবো। তো এটা হচ্ছে বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট 2020 সালে প্রণীত করা হয়েছে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করতে থাকি, এখানে অনেক ইনফরমেশনই আছে। তো সবগুলো ইনফরমেশন সবার আসলে দরকার পড়ে না। এখানে ভোল্টেজ রেটিং এটা আমরা সবাই জানি, তেমন কিছু না। এখানে লাইটিং ডিজাইন নিয়ে আলোচনার পার্ট শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে। এই যে আমরা দেখতে পাচ্ছি লাইটিং এন্ড ইলুমিনেশন, আমরা যদি একটু মার্ক করে দিই তাহলে এটা আমাদের জন্য বেটার হবে। তো লাইটিং ইলুমিনেশনের পার্টটা জাস্ট এখান থেকে স্টার্ট হয়েছে। তো আমরা যদি নিচের দিকে যাই, এখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে যে কোন ধরনের লাইটের যে ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ক্যাটাগরি থাকে সেগুলো এখানে আলোচনা করা আছে, এবং কোন টাইপের লাইট, কোন টেম্পারেচার বা কোন কালারের লাইট আমরা জাস্ট কোন ইন্ডাস্ট্রিতে ইউজ করব, কোন প্রজেক্ট ইউজ করব, সেগুলো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাট এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত বর্ণনা করব যখন আমরা ড্রয়িং এ ফিরে যাব, অর্থাৎ আমরা যখন লাইটিং ডিজাইন ক্যালকুলেশন নিয়ে যখন আমাদের ক্লাস আছে সেই ক্লাসে এখানে বিস্তারিত আলোচনা থাকবে। অথবা আমরা প্রথম দিনেই তো জাস্ট এই টপিকটা নিয়ে আসলে ধারণা মোটামুটি দিয়ে দিয়েছি। তো আমরা একটু স্ক্রল করে নিচে যে এখানে দেখতে পাচ্ছি লাইটিং ক্যালকুলেশন, এবং আমাকে বলা হচ্ছে লুমেন মেথডে লাইটিং ক্যালকুলেশন করা। আমরা কিন্তু সেই আর্টিকেল নাম্বার 1.2.3 সেই সেম আর্টিকেল নাম্বারটাই দেখতে পাচ্ছি। দেন এখানে হচ্ছে আমাদের প্রতিটা রুমে লাইটিং ডিজাইন করার ক্ষেত্রে প্রতিটা রুমে কত লাক্স লাইট প্রয়োজন, অর্থাৎ কত লাক্স লাইট বলতে বোঝানো হচ্ছে প্রতি মিটার স্কয়ারে কত লুমেন লাইটের প্রয়োজন, লাইটের ইন্টেন্সিটি এটা কত হবে সেটা এখানে জাস্ট উল্লেখ করা আছে। এখানে হিউজ একটা বড় একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্টটা মনে রাখা আসলেই পসিবল না, বাট আমাদের মনে রাখার আসলে প্রয়োজনও নেই। আমাদের যখন প্রয়োজন হবে তখন জাস্ট আমরা এখান থেকে দেখে ড্রয়িং করা স্টার্ট করব। জাস্ট এখান থেকে দেখে নিলে হবে যে কোন রুমের জন্য, কোন ক্যাটাগরি রুমের জন্য জাস্ট কত লাক্স আমাদের লাইটের ইন্টেন্সিটি রাখা প্রয়োজন। তো দেখতে পাচ্ছি লিস্ট আসলে অনেক লম্বা, আমরা স্ক্রল করছি অথচ শেষ হচ্ছে না। এখানে ডিফারেন্ট প্রজেক্টের জন্য বলা হচ্ছে আমাদের টেক্সটাইল মিল, তারপর উড ওয়ার্কিং, এয়ারপোর্ট থেকে শুরু করে অনেক লম্বা একটা লিস্ট ছিল। তো লিস্টটা দেখতে পাচ্ছি এখান থেকে শেষ হয়ে গেল। দেন এখানে ইলুমিনেশন অফ এক্সিট সাইন এন্ড মিনস অফ এসকেপ, এখানে কিছু আলোচনা করা আছে। এখানে হচ্ছে আমাদের ওই সেই ইলেকট্রিক্যাল সিম্বল গুলো আমরা যে বলেছিলাম 1.3.1, আশা করছি আমাদের মনে হচ্ছে স্লাইডে, যেটা আমাদের 4542 নাম্বার পেজ থেকে এটা স্টার্ট হয়েছে। কিছু ইলেকট্রিক্যাল সিম্বলের কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। সবগুলো স্যাম্পলে যে এখানে আছে ব্যাপারটা সেরকম না, অনেক স্যাম্পল এখানে থাকবে না, আমরা নিজেদের ক্রিয়েট করে নিতে পারবো। তো এই পর্যন্ত মোটামুটি ছোট একটা লিস্ট আছে আমাদের ইলেকট্রিক্যাল সিম্বল গুলোর। দেন আমাদের 1.3.2 তে আলোচনা করা হয়েছে লোড এস্টিমেশন সম্পর্কে। বিল্ডিং এর লোড এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো যখন আমরা লোড ক্যালকুলেশন করব তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট এই টপিকটা আসলে আমাদের লাগবে, আমরা আগে থেকে যদি একটু মাথায় নিয়ে রাখতে পারি যে ম্যাক্সিমাম ডিমান্ড, ডাইভার্সিটি জিনিসগুলো কি, তাহলে আমাদের জন্য বেটার হয়। এছাড়া লোড এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লোডের, যে ধরনের লোড আমাদের বাসা বাড়িতে এবং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়ে থাকে, সেই লোডগুলোর ওয়াট রেটিং আমরা কত ধরবো সে তার কিছু ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে। সাপোজ এখানে লেখা আছে যে সিএফএল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই এনার্জি বাল্বের মতো। এটার রেটিং দেখতে পাচ্ছি আমাদের 5 ওয়াট থেকে 65 ওয়াটের মধ্যে। দেন এলইডি লাইটের ক্ষেত্রে আমাদের 10 ওয়াট থেকে 60 ওয়াটের মধ্যে হয়ে থাকে। তো এই যে লিস্টটা আছে আমাদের দেখে আশা করছি আমরা বুঝতে পারবো সিএফএল এটা হচ্ছে আমাদের সেই এনার্জি বাল্বের মতো। এগুলো একসময় আমাদের বাংলাদেশে বহুত ইউজ হতো, এখন মোটামুটি সবাই এলইডি লাইটটা প্রিফার করে। দেন আমাদের 15 অ্যাম্পিয়ার সকেট, 15 অ্যাম্পিয়ার সকেট এটা নরমালি আসলে এসি সকেট বলা হয়, যেটা আমাদের এটাকে আমরা রাউন্ড পিন সকেটও বলে থাকি, অর্থাৎ সেটার যে
পিনগুলোর যেই ছিদ্রগুলো থাকে, হোলগুলো থাকে সেগুলো রাউন্ড ফিগারের হয়ে থাকে, গোলাকার হয়ে থাকে। আর 13 অ্যাম্পিয়ার আরেকটা সকেট হচ্ছে 13 অ্যাম্পিয়ার সকেট। সেই 13 অ্যাম্পিয়ারের সকেট এটা এখানে নিচের দিকে অবশ্যই লিস্টে আমাদের আছে। নরমালি বাসাবাড়িতে যেই 6 পিন বা 8 পিনের যে সকেটগুলো আমরা দেখি, যেগুলো অন্য ক্ষেত্রে ইউজ করা যায়, আমাদের কম্পিউটারে, পিসির ক্ষেত্রে বা ফ্রিজের ক্ষেত্রে, সেখানে 13 অ্যাম্পিয়ারের সকেটগুলো থাকে যেটার আম্পিয়ার রেটিং কিছুটা কম। তো সেক্ষেত্রে সেটার রেটিং হয়ে থাকে হচ্ছে 1300 অ্যাম্পিয়ার, 1300 ওয়াটের মতো। এখানে মাইক্রোওয়েভ ওভেনের জন্য জাস্ট কতটুকু লোড আমাদের রাখতে হবে, ওয়াশিং মেশিনের জন্য কত 350 থেকে 500 ওয়াট লোড আমাদের রাখতে হবে, টেলিভিশনের জন্য 120 থেকে 200 ওয়াট, ফটোকপি মেশিন, সিলিং ফ্যান 80, দুঃখিত, 800, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। বাট আমাদের ম্যাক্সিমাম ফ্যানগুলো কিন্তু 75 ওয়াট থেকে 80 ওয়াটের মধ্যে হয়ে থাকে। তো এটা যে আমাদের 80 ধরতে হবে, 100ই ধরতে হবে এমন কোনো কথা নেই। এখানে নিচে কিন্তু ব্র্যাকেটে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। তো বাজারে অ্যাভেলেবেল যেই ফ্যানের ওয়াট গুলো আছে সেগুলো সাধারণত 70 থেকে 80 ওয়াটের হয়ে থাকে। তো আমরা সেটাই ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। দেন ইলেকট্রিক এই জিনিসটা কি, এটা আসলে আমি এখনো জানি না। আশা আপনারা যদি কেউ জেনে থাকেন জাস্ট এখানে রিপ্লাই করতে পারেন চ্যাট বক্সে। দেন টেবিল ফ্যান, এটা তো 85 ওয়াটই, সেটা ম্যাক্সিমাম। এটার রেটিং আরো কম হয়ে থাকে। তো আমরা বাজারের আইডিয়া থেকে একটা নিয়ে নিব। এখানে 5 অ্যাম্পিয়ার সকেট বলতে, 5 অ্যাম্পিয়ার সকেট আউটলেট বলতে আমাদের 2 পিন যে সকেট আছে, সেই 2 পিন সকেট মিন করা হচ্ছে, সেটা নরমালি 300 ওয়াট হয়ে থাকে। দেন কম্পিউটার যদি আমরা প্রিন্টার ছাড়া ইউজ করি তাহলে 200 ওয়াট, আর কম্পিউটার উইথ প্রিন্টার 700 থেকে 800 ওয়াট হয়ে থাকে। দেন আমাদের উইন্ডো টপ এসি মেশিন, উইন্ডো টপ এটা অনেক আগে ইউজ করা হতো, প্রায় একটু যেটাকে বলা হয় কনভেনশনাল প্রায় টাইপের একটা এসি মেশিন, উইন্ডো টাইপ, সেটা 1500 ওয়াটের। বাট এখন সব থেকে বেশি স্প্লিট টাইপ এসি মেশিন ইউজ করা হয়ে থাকে, সেগুলো 1300 ওয়াট ক্যাপাসিটি হচ্ছে। বাট এটা আসলে স্টার্টিং কয়েল না, বা এসি স্টার্ট করার সময় যেই পাওয়ারটা নিয়ে থাকে সেই পাওয়ারটা এর থেকে অনেক বেশি হয়ে থাকে। বাট এগুলো কিন্তু জাস্ট আমাদের, এটার নাম উপরে জাস্ট টাইটেলটা ছিল এস্টিমেটেড লোড। এস্টিমেট মানে অনুমান করা। এগুলো জাস্ট এক্স্যাক্টলি যে এই রেটিং এর হবে ব্যাপারটা সেরকম না। বাট এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি 5 থেকে 65 ওয়াট, এটার মানে আসলে এখানে কিন্তু স্পেসিফিক একটা ভ্যালু দেওয়া নেই। সাধারণত বাল্ব লাইট গুলো সেখানে 10 থেকে আমাদের 60 ওয়াটের মতো হয়ে থাকে। তো এক এক কাস্টমারের ক্ষেত্রে প্রিফারটার লাইটের টাইপটা প্রিফারেশন একরকম হতে পারে। তো আমরা নরমালি ক্লায়েন্টের থেকে ঠিক জেনে নিব যে আসলে আমরা কত ওয়াটের বাল্ব ইউজ করাটা পছন্দ করছি, বা আমরাও যখন সিলেক্ট করে দেব তখন জাস্ট এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা যেটা আমাদের জন্য প্রিফারেবল সেটা আমরা সিলেক্ট করব। দেন আমাদের এই যে এসির রেটিংটা, এটাও কিন্তু আসলে কোম্পানি ভেদে ভেরি করে। এটা যে এক্সাক্ট 1300 ওয়াট হবে এমনটি আসলে না। এটার জাস্ট এক এক ম্যানুফ্যাকচারিং কোম্পানির রেটিংটা এক এক রকম হয়ে থাকে। বাট খুব বেশি যে ডিফারেন্ট হয়ে থাকে ব্যাপারটা সেরকম না। জাস্ট কাছাকাছি 1300 ওয়াটের একটু কম বেশি হতে পারে। তো এগুলো হচ্ছে লোড এস্টিমেশন। দেন গিজার, টোস্টার, ইলেকট্রিক ক্যালেন্ডার, এসব কিছুরই জাস্ট আমাদের র ওয়াট রেটিং দেওয়া আছে। এখান থেকে জাস্ট ইনফরমেশন গুলো নিয়ে আমরা লোড ক্যালকুলেশন করতে পারি। দেন আমাদের কারেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটা সেফটি ফ্যাক্টরের আলোচনা উল্লেখ করা আছে। যেমন আমরা বলেছিলাম যে সেফটি ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর কি জিনিস, এটা আমরা লোড ক্যালকুলেশনের সময় এক্সপ্লেন করে নিব। এখন আমরা এক্সপ্লেন করছি না যে এই রিস্ক ফ্যাক্টরটা বা সেফটি ফ্যাক্টরটা আসলে কি। দেন মিনিমাম লোড ডেনসিটি, এটা নিয়ে আলোচনা আছে। এটা হচ্ছে আমাদের যদি কোনো আইডিয়া না থাকে যে কি কি আমাদের রুম সম্পর্কে যদি আইডিয়া না থাকে যে আমাদের কতগুলো রুম আছে, সাপোজ আমাদের যদি আর্কিটেকচারাল ড্রয়িংটা থাকে তাহলে আমরা দেখতে পারি যে আমাদের কতটুকু রুম আছে, প্রত্যেকটা রুমে কতগুলো লাইট লাগবে, কতগুলো ফ্যান লাগবে, কতগুলো সকেট লাগবে, এটা আমরা জাস্ট ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ রুমের আর্কিটেকচারাল ড্রয়িংটা থাকলে এই যে আমাদের লোড এস্টিমেশনের যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বাট আমরা যদি এমন একটা সিচুয়েশন পড়ে গেছে যেখানে আর্কিটেকচারাল ড্রয়িংটা আমাদের হাতে নেই, এটা আসলে কখন এই প্রবলেমটা প্রয়োজন পড়তে পারে। সাপোজ আর্কিটেকচারাল ডিজাইন যিনি করবেন, আর্কিটেকচারাল ডিজাইনার, উনি ডিজাইন করার পূর্বে উনাকে জাস্ট একটা আইডিয়া দিতে হবে যে আমার এই পুরো বিল্ডিং এর জন্য কোনো সাবস্টেশনের প্রয়োজন আছে কিনা। যদি সাবস্টেশনের আমার প্রয়োজন হয়, সাপোজ বিল্ডিং এর লোড ক্যাপাসিটি অনেক বেশি, আমার সাবস্টেশনের প্রয়োজন পড়বে, তাহলে সাবস্টেশনের জন্য আমাদের আলাদা একটা রুম লাগবে, আমাদের ট্রান্সফরমার এবং জেনারেটরের জন্য আলাদা একটা রুম লাগবে। তো সেই রকম রুম আসলে প্রয়োজন পড়বে কিনা
সেটা আমাদের আগে থেকেই একটা আইডিয়া নিতে হবে, এবং আইডিয়া নিয়ে জাস্ট আর্কিটেকচারাল ডিজাইনকে জানাতে হবে যে আপনি যখন ডিজাইন করবেন রুমগুলো ডেকোরেশন করার সময় অবশ্যই সাবস্টেশনের জন্য একটা রুম বরাদ্দ রাখবেন। রুমটা অবশ্যই একটা বরাদ্দ রাখতে হবে, নইলে তো জাস্ট এটা তো আসলে ঝামেলা হবে যদি আমাদের সাবস্টেশনের জন্য আলাদা রুম বরাদ্দ না থাকে, এবং সেই রুমের কিছু ক্রাইটেরিয়াও আছে। তো সেক্ষেত্রে আর্কিটেকচারাল যে ডিজাইন, সেই ডিজাইনটা করার আগে হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন করতে হবে যে আমাদের সেই বিল্ডিং এর জন্য কোনো সাবস্টেশনের প্রয়োজন আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা মিনিমাম লোড ডেনসিটি দেওয়া আছে, যে আমরা যদি রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং এর জন্য লোড ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদেরকে বলা আছে, দেখতে পাচ্ছি ওয়াট পার মিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের রুম ডেকোরেশনের বা ফ্লোর প্ল্যানটা আমাদের জানা থাকতে হবে না। আমরা যদি জানি যে আমাদের বিল্ডিংটা জাস্ট কত এরিয়ার মধ্যে থাকবে, কত মিটার স্কোয়ার বা কত স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে থাকবে, তো সেই এরিয়াটা জানা থাকলে আমরা যেহেতু জানতে পারছি যে প্রতি মিটার স্কোয়ারে যদি নন এসি ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ সেখানে কোনো এসি ইনস্টল করা হবে না, তাহলে সেই নন এসি রুমের জন্য আমাদের লোড ডেনসিটি প্রতি মিটার স্কোয়ারের জন্য আমরা 20 ওয়াট বরাদ্দ রাখলেই চলবে। আর যদি আমরা জাস্ট এসি, এটা যদি আমাদের জানা থাকে যে প্রত্যেকটা রুমে আমাদের এয়ার কন্ডিশন ইনস্টল করা হবে, তাহলে আমরা প্রতিটা রুম প্রতি মিটার স্কোয়ারের জন্য 75 ওয়াট বরাদ্দ রাখবো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যদি এতটুকু ইনফরমেশন জানা থাকে যে আমাদের পুরো রুমের পুরো ফ্ল্যাটের এরিয়া হচ্ছে সাপোজ 500 মিটার স্কোয়ার বা 800 মিটার স্কোয়ার বা স্কোয়ার ফিট, যেটাই ধরি না কেন, 500 স্কোয়ার ফিট বা 800 স্কোয়ার ফিট, তো সেটাকে আমরা অবশ্যই মিটার স্কোয়ার কনভার্ট করে নিতে পারবো। এবং এখান থেকে যেহেতু প্রতি মিটার স্কোয়ারের জন্য যদি এসি হয়ে থাকে এসি টাইপ তাহলে 75, আর যদি নন এসি টাইপ হয়ে থাকে তাহলে 20, সেটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমাদের লোড এস্টিমেট হয়ে যাবে, যেটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারবো আমাদের কি সাবস্টেশনের প্রয়োজন আছে কি নেই, এবং সেই অনুযায়ী আমরা আর্কিটেক্ট ডিজাইনারকে একটা ইনফর্ম করতে পারবো যে আমাদের জন্য যেন একটা ট্রান্সফরমার বা জেনারেটরের জন্য যেন একটা রুম বরাদ্দ রাখে। দেন আমাদের এখানে রাউন্ড টাইপ আমরা দেখতে পাচ্ছি রাউন্ড পিন সকেট, এখানে রাউন্ড পিন সকেট এবং ফ্ল্যাট পিন সকেট নিয়ে কিছু আলোচনা করা আছে, এবং আমাদের সেই সকেটগুলোর হাইট কত উচ্চতায় হবে সেটা কিন্তু এখানে বলা আছে, প্রায় 250 মিলিমিটার বা আমরা 10 ইঞ্চি হাইট বলতে পারি। বাট নিচে আরেকটি ইনফরমেশন আমাদের দেওয়া আছে যে আমাদের কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস, আইপিএস এগুলোর অ্যাপ্লিকেশন পারপাসে জাস্ট মেইনটেনেন্স এনশিওর করার জন্য, মেইনটেনেন্সের সুবিধার জন্য আমরা কিন্তু এই হাইটটা চেঞ্জ করতে পারি। এটা নরমালি যদি আমাদের 250 মিলিমিটার বা 10 ইঞ্চি উচ্চতায় থাকে ফ্লোর থেকে, তাহলে তো রাখা গেলই আমাদের যে ফ্রিজ এছাড়া অন্য যে সমস্ত সকেট আছে সেগুলোর হাইট। বাট কিছু কিছু ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু জাস্ট এই সেম হাইটটা রাখাটা ইউজেবল হয়ে থাকে না, বাট কনভিনিয়েন্স হয়ে থাকে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটার পজিশন চেঞ্জ করতে পারবো। দেন এখানে আমাদের একটি ইনফরমেশন বলা আছে যে 13 অ্যাম্পিয়ার অর্থাৎ ফ্ল্যাট টাইপ পিন 3 পিন ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট 13 অ্যাম্পিয়ার রেটিং এর, সেগুলো প্রত্যেকটা রুমে কতগুলো, মানে কি ধরনের রুমে কতগুলো সকেট আমাদেরকে ইনস্টল করতে হবে। বেডরুমে বলা আছে 2টি, লিভিং রুমে 3টি, ড্রয়িং রুমে 3টি দেওয়া আছে, ডাইনিং রুমে 1টি থাকলেই বেটার। কিচেন রুম, বাথরুমে অবশ্যই 0টা, বাথরুমে কোনো আমরা সকেট ইনস্টল করি না। রেফ্রিজারেটর যেই রুমে থাকবে সেই রুমে একটি এয়ার কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, প্রতি রুমের জন্য একটা করে বরাদ্দ থাকতে হবে যদি আমরা এয়ার কন্ডিশন ইনস্টল করি। তো এভাবে আমাদের বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলো অবশ্যই আমরা দেখব। তো এখান থেকে আমরা বেশ কিছু দেখলাম, দেন আমরা চলে আসি আমাদের স্লাইডে। এই লোড এস্টিমেশন এই সবগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। দেন আমাদের বিএনপিসিতে কিন্তু 2020 সালে একটা আপডেট দেওয়া হয়েছে আমাদের ওয়্যারের কালার সম্পর্কে। আমাদের আগে 3 ফেজ ওয়্যারের ক্ষেত্রে যে বা 3 ফেজ লাইনের ক্ষেত্রে ওয়্যারের কালার কোড যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে 3টা লাইন L1, L2, L3 3টা ফেজ যেটাকে বলা হয়, লাইন একটাই কিন্তু ফেজ 3টা ফেজের জন্য যে 3টি কালার আমাদের সিলেক্ট করা ছিল, রেড, ইয়েলো, ব্লু, সেই কালারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে বলতে অনেক আগে চেঞ্জ হয়ে গেছে 2020 সালে। এবং আমাদের বিএনপিসিতে আসলে স্ট্রিক্টলি বলা হয়েছে যে এই কালার কোডটা যেন মেনটেন করা হয়, কিন্তু যেহেতু অনেক আগে থেকে এই কালার গুলো ইনস্টল করা আছে, এখন অনেকগুলো ফ্যাক্টরিতে বা অনেকগুলো ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই কালার কোডটা আসলে চেঞ্জ করা হয়নি।
যেহেতু এটা অনেক আগে থেকে ইনস্টল করা আছে, এটা চেঞ্জ করা অনেক বেশি অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যেতে পারে, বাট আশা করছি আমাদের আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের যেটা মেইন ফেস ছিল রেড কালারের ফেস, সেটা হচ্ছে আমাদের ব্রাউন, ইয়েলো কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাক এবং ব্লু কালারটা হচ্ছে আমাদের গ্রে। অর্থাৎ মেইন আমাদের যে ফেস কন্ডাক্টর গুলো আছে, ফেস যে কেবল গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের ব্রাউন, ব্ল্যাক এবং গ্রে। আর আমাদের যে নিউট্রাল ওয়্যারটা ছিল সেটা আমাদের অবশ্যই ব্লু হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা মারাত্মক মিস্টেকের বিষয় আছে, যে নরমালি কিন্তু আমরা বাসাবাড়িতে নিউট্রাল যে ওয়্যারটা সেটা কিন্তু আমরা ব্ল্যাক ইউজ করি। এখনো কিন্তু অনেক ইলেকট্রিশিয়ানরা যে ব্ল্যাক কালার ইউজ করছে। মেইন তারটা আমাদের রেড কালার থাকে এবং নিউট্রাল পয়েন্টটা আমাদের ব্ল্যাক কালার হয়ে থাকে। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের আহ, আমাদের বাসাবাড়িতে যে সিঙ্গেল ফেস লাইন আমরা ইউজ করি, আমরা খুললে কিন্তু দেখবো যে ফেসটা হচ্ছে আমাদের রেড কালার এবং নিউট্রালটা ব্ল্যাক কালারের। বাট এখানে কিন্তু পুরোটা উল্টো বলা হয়েছে। আমাদের ফেস কালারটা ব্রাউন কালারের হতে হবে, ফেস কেবলের কালারটা সেটা তো বেটারই, বাট আমাদের যে নিউট্রাল কালার সেটাকে কিন্তু ব্লু করে দেওয়া হয়েছে। বাট আমরা যদি কোথাও ব্ল্যাক কালারের কোন একটা কেবল দেখে এটা সেটাকে নিউট্রাল মনে করি, আমরা ভাববো যে নিউট্রাল, সেখানে তো ভোল্টেজ আসলে জিরো থাকে, কোনো প্রবলেম নেই। বাট সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা মিস্টেক হয়ে যেতে পারে। তো এগুলো জাস্ট আমরা একটু খেয়াল রাখবো। কালার চেঞ্জ এটা আমরা দেখে নিব। দেন আমাদের সাবস্টেশন ডিজাইন নিয়ে আলোচনা আছে পেজ নাম্বার 4577 থেকে 4581 পর্যন্ত। এটা মিলিয়ে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নিয়ে আলোচনা করা আছে। আমরা আর্টিকেল নাম্বার দেখতে পাচ্ছি 1.3.18 এবং আর্থিং সিস্টেম ডিজাইন এটা নিয়ে আলোচনা করা আছে আমাদের 1.3.3. দুঃখিত 1.3.32। পেজ নাম্বার দেখতে পাচ্ছি 4595 থেকে 4601 নাম্বার পেজ পর্যন্ত আর্থিং সিস্টেম ডিজাইন। অর্থাৎ এই আর্থিং সিস্টেম ডিজাইনটি কিন্তু আমাদের সাবস্টেশন ডিজাইনিং একটি পার্ট। এটা যদি আমরা একটু বিএনবিসি থেকে একটু দেখে আসতে চাই, সেক্ষেত্রে বিএনবিসি বইটা আমরা ওপেন করছি। আমরা স্ক্রল করে নিচে যাচ্ছি, এখানে আরো কিছু ইনফরমেশন ছিল ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে। এই যে আমাদের সেই কালার কোডটা, যেটা একটু আগে আমরা স্লাইডে দেখে আসছিলাম। তবে আমাদের গ্রাউন্ড বা আর্থিং এর যে কেবলের কালার সেটা কিন্তু আগের মতো ফিক্সড আছে। আচ্ছা, এটা মাউন্টিং হাইট অফ ফ্যানের সুইচ, সেটা আসলে মাউন্টিং হাইট কত মিলিমিটার উচ্চতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। দেন এখানে কিছু আলোচনা করা আছে কোন সার্কিটের জন্য মিনিমাম কত আম্পিয়ার বা কত স্কয়ার ক্রস সেকশনাল এরিয়ার বা কত সাইজের কেবল ইউজ করতে হবে। এখানে যে 1.5 মিলিমিটার স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া কেবলের। তো এটা আমরা সামনে আলোচনা করব, বাট এটা আমরা পড়লে বুঝতে পারবো যে কোন সার্কিটে আসলে এই কেবলটা ইউজ করতে বলা হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছি আর্থ ইইসি, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, বা যেই কেবলটা আমাদের আর্থিং এ চলে যাবে সেটার কালার সাধারণত গ্রিন প্লাস ইয়েলো হয়ে থাকে, ডাবল কালার দিয়ে। বাট আমরা যা দেখতে চাচ্ছি হচ্ছে এখানে কেবল সংক্রান্ত আলোচনা আছে, এটাও আমরা দেখতে পারি। বাট আমরা দেখতে চাচ্ছি এখন সাবস্টেশন ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ কিরকম সেটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা, এখানে তো আমাদের ট্রান্সফরমার বলতে কি সাবস্টেশন নিয়ে আলোচনা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে আর্টিকেল নাম্বারটা দেখেছিলাম 1.3.18 11 কেভি বাই 0.4 কেভি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেটার কনস্ট্রাকশন বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো এখানে বলা আছে যখন কোন একটা বিল্ডিং এর টোটাল লোড ক্যাপাসিটি 50 ওয়াট এক্সিড করবে, অর্থাৎ 50 কিলোওয়াট ক্রস করে ফেলবে, 50 কিলোওয়াটের বেশি হবে টোটাল লোড ক্যাপাসিটি, তখন হচ্ছে সেই বিল্ডিং এর জন্য আমাদের একটি সাবস্টেশন ইনস্টল করতে হবে। এটা বিএনবিসি রুলস। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি লোড ফ্যাক্টর আমরা 80% অবশ্যই ধরে নিব। দেখতে পাচ্ছি আমাদের লোড ফ্যাক্টর, এই লোড ফ্যাক্টর জিনিসটা কি,
এটা জাস্ট একটা রেশিও, লোড ফ্যাক্টর রেশিও ছাড়া তেমন কিছুই নেই। সেটা হচ্ছে আমাদের এভারেজ লোড ডিভাইডেড বাই আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড। অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ড কি সেটা সম্পর্কে আমাদের সামনে আলোচনা আসবে। আর এভারেজ লোড হচ্ছে সকাল জাস্ট একটা দিন অথবা একটা মাসের প্রতি ঘন্টায় কত আ আ ওয়াট এনার্জি ইউজ করা হয়ে থাকে, কত ওয়াট পাওয়ার ইউজ করা হয়ে থাকে, তাদের জাস্ট একটা এভারেজ ভ্যালু সবগুলো প্লাস করে জাস্ট ডিভাইড করতে হয়। সাপোজ একদিনের জন্য আমরা ইউজ করি, তাহলে প্রতি ঘন্টায় ওয়াট রেটিং কত ছিল সেটা জাস্ট ক্যালকুলেট করে আমরা 24 দিয়ে ডিভাইড করব। এবং ১ মাসের জন্য হলে ১ মাসে জাস্ট কত ঘন্টা হয় সেই ঘন্টা হিসাব করে ঘন্টা দিয়ে ডিভাইড করতে হবে। দেন এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একটা ট্রান্সফরমারের যে রুম, সেই রুমের মিনিমাম হাইট কত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবস্টেশনে ট্রান্সফরমারের যেই সাইজ, অবশ্যই ট্রান্সফরমারের ক্যাপাসিটির উপর সাইজ কিন্তু ভ্যারি করে। আমরা যত হাই ক্যাপাসিটির, যত হাই রেটিং এর ট্রান্সফরমার সিলেক্ট করব তত সাইজটা তত বাড়বে। বাট এখানে আমাদের মিনিমাম হাইট, সাবস্টেশনের মিনিমাম হাইট হবে 3 মিটার করে। বাট আমাদের ট্রান্সফরমার ক্যাপাসিটি যদি বাড়ে তাহলে সেটা আমাদের 3.6 মিটার পর্যন্ত হতে পারে। এটা ডিপেন্ড করবে ট্রান্সফরমারের সাইজের উপর। অর্থাৎ সেটা 3 মিটার থেকে 3.6 মিটার পর্যন্ত হয়ে থাকে। দেন আমাদের যেই ট্রান্সফরমারের চারদিকে বা কোন দিকে জাস্ট কতটুকু গ্যাপ থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। যে দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফরমারের যদি ২ সাইডে ওয়াল থাকে, জাস্ট ২ সাইডে ওয়াল, তখন প্রত্যেক সাইডে আমাদের 0.75 মিটার পর্যন্ত আমাদের স্পেস রাখতে হবে। যদি আমাদের ট্রান্সফরমারের ৩ সাইডে ওয়াল থাকে তাহলে ৩ সাইডে আমাদের 1 মিটার করে স্পেস রাখতে হবে। এটা আসলে মেইনটেন্যান্স পারপাস এর জন্য, যেন আমরা চারপাশ থেকে পর্যাপ্ত স্পেস থাকে আমাদের মেইনটেন্যান্স করার জন্য। দেন আমাদের ট্রান্সফরমার যদি এনক্লোজড একটা রুমের মধ্যে থাকে, অর্থাৎ চারদিকেই ওয়াল, চারদিকেই হচ্ছে আমাদের ওয়াল, কোনো রুমে স্পেস নেই, তখন আমাদের মিনিমাম জাস্ট স্পেস রাখতে হবে 1.2.5 মিটার করে। এবং আমরা যদি একটা রুমে জাস্ট ২ টি ট্রান্সফরমার ইউজ করি বা একের অধিক ট্রান্সফরমার ইউজ করি, তাহলে প্রতিটা ট্রান্সফরমারের মাঝখানে ডিসটেন্স থাকতে হবে 1.5 মিটার। এবং ভোল্টেজ লেভেল যদি আমাদের ভোল্টেজ লেভেলের উপর চেঞ্জ করে সেটার ডিসটেন্স, ট্রান্সফরমারের ডিসটেন্স 2.5 মিটার পর্যন্ত হতে পারে। যদি আমরা 11 কেভি ভোল্টেজ থেকেও 11 কেভি থেকে হায়ার রেটিং এর কিছু ট্রান্সফরমার ইউজ করি। দেন এখানে আরো কিছু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা আছে যে আমরা যদি ওয়েল টাইপ ট্রান্সফরমার ইউজ করি, অর্থাৎ যেই ট্রান্সফরমারে কুলিং পারপাসে ওয়েল ইউজ করা হয়, অর্থাৎ ট্রান্সফরমার ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়েল টাইপ ট্রান্সফরমার, একটা হচ্ছে ড্রাই টাইপ ট্রান্সফরমার। তো ওয়েল টাইপ ট্রান্সফরমারে সাধারণত কুলিং পারপাসে ওয়েল ইউজ করা হয়ে থাকে। তো সেই ট্রান্সফরমারে যে ওয়েল ইউজ করব, সেই ওয়েলটা যদি আমাদের 2000 লিটারের বেশি হয়ে থাকে, ওয়েল ক্যাপাসিটি 2000 লিটারের বেশি হয়ে থাকে, তাহলে আমাদেরকে একটা সকেপিট অবশ্যই প্রোভাইড করতে হবে। অর্থাৎ সাধারণত ট্রান্সফরমারের ভেতর থেকে কিন্তু ওয়েল লিক করে। তো সেই ওয়েল যদি ফ্লোরের আমাদের রুমের মধ্যে জাস্ট মিশে যায় তাহলে কিন্তু রুমটা স্যাঁতসেঁতে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা সকেপিট দিতে হবে জাস্ট ওয়েলটা ড্রেইনেজ সিস্টেম প্রোভাইড করার জন্য। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফরমার রেটিং অনুযায়ী আমাদের ট্রান্সফরমারের রুম এবং সাবস্টেশনের রুম, যেখানে আমাদের এইচটি এবং এলটি প্যানেল সহকারে যদি আমরা রুম সিলেক্ট করি জেনারেটর সহকারে, তাহলে তাদের মিনিমাম এরিয়াটা কত হবে। জাস্ট 1 পয়েন্ট দুঃখিত 150 কেভিএ রেটিং এর যে ট্রান্সফরমার আছে সেটার জন্য আমাদের ইউজ করা হচ্ছে 12 মিটার স্কয়ার এরিয়া থাকতে হবে শুধু ট্রান্সফরমার রুমের জন্য। আর যদি সাবস্টেশন ইউজ করি তাহলে তো আমাদের এটা 45 মিটার হতে হবে। তো এক এক রেটিং এর দেখতে পাচ্ছি ডিফারেন্ট রেটিং আছে। তো এক এক রেটিং এর ট্রান্সফরমারের জন্য আমাদের ট্রান্সফরমারের রুম এবং সাবস্টেশনের রুমের এরিয়া কত হবে সেটা নিচে দেখতে পাচ্ছি। দেন এখানে বলা হচ্ছে কখন হচ্ছে আমরা ওয়েল টাইপ ট্রান্সফরমার ইউজ করব এবং কখন আমরা ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করব। ড্রাই টাইপ ট্রান্সফরমারে সাধারণত কোনো ওয়েল ইউজ করা হয়ে থাকে না কুলিং পারপাসে, জাস্ট আমরা কিছু একটা এয়ার ইউজ করা হবে। দেন এখানে ভেন্টিলেশন, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে এবং এক্সস্ট ফ্যান যদি আমরা ইনস্টল করি ভেন্টিলেশন পারপাসে তাহলে তার মিনিমাম ডায়ামিটার কত হতে হবে সেগুলো দেওয়া আছে। এইগুলো জাস্ট আমরা দেখে নিব।
জেনারেটরের জন্য আমরা যদি রুম সিলেক্ট করি তাহলে কত কিলোওয়াটের জেনারেটরের জন্য আমরা জাস্ট এরিয়াটা কত বরাদ্দ করব জেনারেটর রুমের সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেন এখানে এলটি সুইচ গিয়ার এবং এইচটি সুইচ গিয়ার নিয়ে কিছু আলোচনা আছে। এগুলো আমরা যখন আমরা ড্রয়িং করব তখন অবশ্যই এই পার্ট থেকে অবশ্যই ধরে ধরে জাস্ট আমরা সবগুলো ক্রাইটেরিয়া সিলেক্ট করবো, কারণ এতে চিন্তার কিছু নেই। দেন আমাদের আর্থিং সিস্টেম নিয়ে কিছু আলোচনা করা আছে এবং এখানে কিন্তু আরো কিছু ইনফরমেশন বলা আছে যে ফায়ার অ্যালার্ম সিস্টেম এন্ড ইমার্জেন্সি সার্কিট নিয়ে বিএনবিসি তে তেমন আলোচনা করা নেই এবং সেক্ষেত্রে আমাদেরকে বিএস কোড অর্থাৎ ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করতে বলা হয়েছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের অনেকগুলো পার্ট আছে, তো কোন পার্ট ফলো করব সেটা আমাদেরকে এখানে বলা আছে, বাট আমরা কিন্তু এনএফপিএ থেকেও জাস্ট এগুলো ইনফরমেশন নিতে পারি, যেহেতু আমাদের এনএফপিএ স্ট্যান্ডার্ড এটা আমেরিকান স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড দুটো আমাদের ইন্টারন্যাশনাল। দেন আর্থিং সিস্টেম, এছাড়া আমাদের লাইটেনিং প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু বিএনবিসি তে বিস্তারিত আলোচনা করা নেই, সেক্ষেত্রে আমাদের এনএফপি এর থেকে আইডিয়া নিতে হবে। দেন আর্থিং সিস্টেম নিয়ে কিছু আলোচনা করা আছে, যেখানে ইইসি বলতে যেটার ফুল মিনিং হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, অর্থাৎ কোন একটা সিস্টেম বা ইকুইপমেন্ট থেকে আমাদের যেই কেবলটা আর্থিং সিস্টেমে চলে যাবে সেই কেবলটাকে বলা হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তো কোথায় কোথায় আসলে আর্থিং সিস্টেম ইনস্টল করতে হয় সেগুলো আমাদের এখানে বলা আছে। এলটি সার্কিটে আমাদের আর্থিং সিস্টেম ইনস্টল করতে হবে। ইকুইপমেন্ট আর্থিং অর্থাৎ যেই ইকুইপমেন্ট গুলো মেটাল বডির হয়ে থাকে, সাবস্টেশনের যে নিউট্রাল পয়েন্ট আছে অর্থাৎ ট্রান্সফরমারের নিউট্রাল পয়েন্ট সেটা অবশ্যই দিতে হবে। সাবস্টেশনের এলটি সিস্টেম আর্থিং করতে হবে, এইচটি সিস্টেম আর্থিং করতে হবে, এগুলো আমাদের বলা আছে কোন কোন পয়েন্টগুলো আমাদের আর্থিং করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরকে আমাদের সংক্ষেপে ইইসি ইউজ করা হয়েছে এবং এটার কালার কোড কত হবে সেটাও এখানে বলা আছে। দেন এখানে বলা আছে আমাদের জাস্ট সাইজ, আমাদের আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের জাস্ট কেবল সাইজ কত হবে। তো এগুলো আমাদের অবশ্যই এই স্লাইডে আছে, আমরা বিস্তারিত দেখব। দেন এখানে আমরা সেই টেবিলটা দেখতে পাচ্ছি, যে টেবিলটা আমরা মাত্র বিএনবিসি থেকে দেখে আসলাম, যে ট্রান্সফরমারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিভাবে ট্রান্সফরমারের রুম এবং সাবস্টেশনের এরিয়া আমাদের সিলেক্ট করতে হবে, রুমের এরিয়া। দেন এইটা আমরা দেখতে পাচ্ছি যেটা মাত্র আমরা সুইচ করে আসলাম, ক্রস সেকশনাল এরিয়া কত হবে। ক্রস সেকশনাল এরিয়া বলতে আমাদের কেবলের সাইজ কত হবে আর্থিং সিস্টেমের জন্য। তো এখানে যে টেবিলটাতে বলা আছে মেইনলি, আমরা যদি আর্থিং সিস্টেম ইনস্টল করতে চাই, যেই সিস্টেমে আমরা আর্থিং সিস্টেম ইনস্টল করব সেখানে তো অবশ্যই একটা ফেস কন্ডাক্টর থাকবে। তো আমাদেরকে বলা আছে আমাদের ফেস কন্ডাক্টরের কেবলের সাইজ যদি আমাদের 60 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট হয়ে থাকে, তাহলে আমাদের জাস্ট আর্থ ইইসি অর্থাৎ আর্থিং সিস্টেমের যে কেবল সেই কেবলের ক্রস সেকশনাল এরিয়া বা সেই কেবলের সাইজ সেম টু সেম আমাদের ফেস কেবলের সমান হবে। অর্থাৎ ফেস কেবলের সাইজ যদি হয় 4 মিলিমিটার স্কোয়ার বা 10 মিলিমিটার স্কোয়ার, তাহলে অবশ্যই আমরা সেই 4 মিলিমিটার স্কোয়ার বা 10 মিলিমিটার স্কোয়ার এর কেবল সিলেকশন করব আর্থিং সিস্টেমের ক্ষেত্রে। বাট এটার কেবলের সাইজ কিন্তু কখনো 4 মিলিমিটার স্কোয়ার নিচে হওয়া যাবে না, সর্বনিম্ন আমরা 4 মিলিমিটার স্কোয়ার ইউজ করব। বাট এখান থেকে 16 মিলিমিটার স্কোয়ার পর্যন্ত আমরা স্পেস কেবলের সাইজ যেমনটা হবে ঠিক তেমনটাই হচ্ছে আমরা আর্থিং সিস্টেমের কেবলের সাইজ সিলেকশন করব। দেন আমাদেরকে সিলেকশন করতে হবে আর্থিং সিস্টেমের কেবল যখন 16 মিলিমিটার স্কোয়ার থেকে 35 মিলিমিটার স্কোয়ার পর্যন্ত হয়। এটার মাঝখানে মাত্র একটা কেবলই আছে, সাইজ অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে 25 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ যখন আমাদের কেবলের সাইজ দুইটি হবে, 16 মিলিমিটার স্কোয়ার, 25 মিলিমিটার স্কোয়ার এবং 35 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ তিনটি কেবল। এটা আমরা 16 থেকে 35 মনে রাখতে পারি সহজে। তাহলে আমাদের কেবলের সাইজ অর্থাৎ আর্থিং সিস্টেমের কেবলের সাইজ একদম ফিক্স, সেটা 16 মিলিমিটার স্কোয়ার। আর যদি আমাদের ফেস কেবলের সাইজ 35 মিলিমিটার স্কোয়ার থেকে বেশি হয়ে থাকে, তাহলে ফেস কেবলের সাইজটা যত হবে তার থেকে আমরা হাফ সাইজের কেবল ইউজ করবো, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া ফেস কেবলের সাইজের হাফ হবে। সাপোজ ফেস কেবলের সাইজটা যদি হয় আমার 50 মিলিমিটার স্কোয়ার বা 50 মিলিমিটার স্কোয়ার, তাহলে অবশ্যই আমাদের আর্থিং কেবলের সাইজ হবে 25 মিলিমিটার স্কোয়ার, যেটার অর্থেক। আশা করছি আমরা এটা ক্লিয়ার। দেন লাইটেনিং প্রোটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 1.3.33। অবশ্যই আমাদের ইলেকট্রিক্যাল পার্টে অর্থাৎ বিএনবিএসি 8 নম্বর পার্টে
এবং পেজ নাম্বার হচ্ছে 4602 থেকে 4609 পর্যন্ত। আমাদের রিস্ক ইন্ডেক্স নিয়ে আলোচনা করা আছে 4605 নাম্বার পেজে। রিস্ক ইন্ডেক্স জিনিসটা কি, এটা আমরা যখন লাইটনিং প্রোটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করব তখনই অবশ্যই এটা আমরা এক্সপ্লেন করব রিস্ক ইন্ডেক্স জিনিসটা আসলে কি। এটা জাস্ট শুরুতে বলেছি এটা একটা মেজারমেন্ট যে কোনো একটা এরিয়াতে বা আমরা যখন একটা বিল্ডিং এর জন্য লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করব, বাট তার আগে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই বিল্ডিং এর জাস্ট থান্ডার স্ট্রাইক হওয়ার পসিবিলিটিটা কতটুকু রিস্ক আছে যে এই বিল্ডিংটা থান্ডার স্ট্রাইক দ্বারা বা বজ্রপাত দ্বারা অ্যাটাম্পট হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার। তো সে তার একটা জাস্ট মেজারমেন্ট হচ্ছে রিস্ক ইন্ডেক্স ক্যালকুলেশন। দেন সাইজ অফ কম্পোনেন্ট অফ লাইটনিং প্রোটেকশন সিস্টেম, অর্থাৎ লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করতে গেলে আমাদের যেসব কম্পোনেন্ট ইউজ করতে হবে, আমাদের এয়ার টার্মিনাল থেকে শুরু করে ক্রস ডাউন কন্ডাক্টর এবং রোফ কন্ডাক্টর, এই সব কিছুর জাস্ট সাইজ কিরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করা আছে এবং ক্লিয়ারেন্স ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা আছে আমাদের পেজ নাম্বার 4609 নাম্বার পেজে। অর্থাৎ ক্লিয়ারেন্স ক্যালকুলেশন বলতে এয়ার টার্মিনালের ডিসটেন্স কত হবে, কিসের থেকে ডিসটেন্স কত হবে সেটা অবশ্যই যখন লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করবো তখন বিস্তারিত আলোচনা করা হবে। দেন সার্কিট ব্রেকার নিয়ে এবার আমরা বিএনবিসি সংক্রান্ত আলোচনা যেহেতু আমরা কমপ্লিট করে ফেললাম, এগুলো নিয়ে আমরা আলোচনা থাকবে মোটামুটি। দেন আমাদের কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সম্পর্কে জানা থাকা প্রয়োজন। সার্কিট ব্রেকার জিনিসটা কি, এটা আমরা অবশ্যই সবাই চিনি, বাসা বাড়িতে এটা ইউজ করা হয়ে থাকে, এটা জাস্ট প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। আমরা সবাই জানি যে কোনো একটি সার্কিটে যদি কারেন্ট লেভেল অত্যাধিক হয়ে যায়, ভোল্টেজ লেভেল সাপোজ আমার ভোল্টেজ লেভেল না আমাদের কারেন্ট লেভেল যদি জাস্ট ওভারলোড হয়ে যায় অথবা শর্ট সার্কিট ক্রিয়েট করার কারণে অনেক বেশি কারেন্ট ফ্লো করে, সেক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকার এটা প্রোটেকশন দিয়ে থাকে, অটোমেটিক ট্রিপ করে জাস্ট সার্কিটকে ডিসকানেক্ট করে ফেলে। তো সার্কিট ব্রেকার এটার ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি, an electrical equipment used for safety of the circuit, জাস্ট ওভার কারেন্ট যদি ফ্লো করা হয় সার্কিটে যেন আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক থাকে, সেই কারণে জাস্ট সার্কিট মেইন লাইভ কারেন্ট থেকে জাস্ট ইকুইপমেন্ট গুলোকে ডিসকানেক্ট করার জন্য এই সার্কিট ব্রেকার ইউজ করা হয়ে থাকে। তো সার্কিট ব্রেকার অনেক ধরনের হয়ে থাকে, এক টাইপ হচ্ছে আমাদের এমসিবি, দেখতে পাচ্ছি এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা সাধারণত 6 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার রেটিং এর পর্যন্ত হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমাদের এখানে যে সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়েছে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 32 অ্যাম্পিয়ার রেটিং এর। দেন আমাদের এমসিসিবি সার্কিট ব্রেকার আছে, এগুলো সাধারণত হাই কারেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে, হাই লেভেলের কারেন্ট ফ্লো হবে। এটা আমরা দেখতে পাচ্ছি রেটিং হচ্ছে 20 অ্যাম্পিয়ার থেকে 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত। অর্থাৎ আমাদের যখন হাই অ্যাম্পিয়ার রেটিং এর কারেন্ট ফ্লো করতে হবে তখন আমাদের এই এমসিসিবি ইউজ করাটা বেটার। সাবস্টেশনের জাস্ট এলটি প্যানেলে এই এমসিসিবি সার্কিট ব্রেকার অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, বাট এটা আসলে কারেন্টের রেটিং এর উপর ডিপেন্ড করবে। দেন এসিবি অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার, সেটার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সাধারণত 800 অ্যাম্পিয়ার থেকে 3.6 কিলো অ্যাম্পিয়ার অর্থাৎ 6300 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারে। অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট রেটিং ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমরা কোন রেটিং এর কারেন্টের জন্য কোন সার্কিট ব্রেকারটা সিলেক্ট করব। দেন আমাদের বিসিবি, এটা সাধারণত আমাদের হাই ভোল্টেজ সাইড ইউজ করা হয়ে থাকে। আমাদের যদি সাবস্টেশনের যে এসটি সাইড যেখানে 11 কেভি ভোল্টেজ গুলো কানেক্টেড হবে হাই ভোল্টেজ সাইডে, সেখানে কিন্তু এই বিসিবিটা ইনস্টল করা হয়ে থাকে। তো এটা সাধারণত 11 কেভি হাই ভোল্টেজ বলতে এটা আসলে মিডিয়াম ভোল্টেজ। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে আমাদের এইচটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ক্ষেত্রে যে এইচটি সাইড আছে সেখানে এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করা হয়ে থাকে। বিসিবি বলতে এটার ফুল মিনিং হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। দেন আমাদের সার্কিট ব্রেকারের যে প্রথমে আমরা যে এমসিসিবিটার একটা ছবি দেখেছিলাম, আমরা যদি একটু জুম করি তাহলে আমাদের জন্য বেটার হবে। এখানে আমরা জুম করে কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট দুইটা নব এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের নবে এক সাইডে দেখতে পাচ্ছি 0.8, আরেক সাইডে দেখতে পাচ্ছি 1, আরেক সাইডে দেখতে পাচ্ছি আমাদের 5, আরেক সাইডে 10। এই জিনিসটা আসলে কি, এবং এটা রেটিং কিন্তু এখানে দেখা যাচ্ছে 160 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা রেটিং 160 অ্যাম্পিয়ার, বাট 0.8 এবং 1 এটা আসলে কি মিন করছে এটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডজাস্টেবল বিষয়টা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল নব, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা সার্কিট ব্রেকারটা অ্যাডজাস্ট করতে পারি। তো অ্যাডজাস্ট জিনিসটা আসলে কি এটা যদি আমরা বুঝতে চাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার অ্যাডজাস্টেবিলিটি
সেটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল অফ সার্কিট ব্রেকার ট্রিপিং কারেন্ট। এটা মানে হচ্ছে উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ ট্রিপ কারেন্ট ইন মিনিমাম, মিডিয়াম, ম্যাক্সিমাম অর দ্য ভ্যালু অফ পার্সেন্টেজ। অর্থাৎ একটি সার্কিট ব্রেকারের সাপোজ এটা হচ্ছে যেই এমসিসিবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 250 আম্পিয়ারের সার্কিট ব্রেকার রেটিং। তো এরকম মাঝে মধ্যে ইন্ডাস্ট্রিতে এরকম প্রবলেম হয়, এরকম প্রয়োজনীয়তা পড়ে যে কখনো আমরা জাস্ট একটি লাইনে আমরা যে পরিমাণ কারেন্ট ড্র করছি, কিছু ইকুইপমেন্ট আমরা কানেক্ট করে রেখেছি যে ইকুইপমেন্টের রেটিং হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্ট গুলো যদি আমরা জাস্ট সামেশন করি, সবগুলো যদি একসঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে মেইন লাইন দিয়ে আমাদের কারেন্ট সাপ্লাই হচ্ছে 220 আম্পিয়ারের মতো বা 230 আম্পিয়ারের মতো। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা এমসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করব। বাট এরকম যদি হয় কোনো ক্ষেত্রে আমরা কিছু ইকুইপমেন্ট, কিছু মোটর আমরা অফ করে রেখেছি বা কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা অফ করে রেখেছি, তাহলে ওই লাইন দিয়ে কিন্তু আমাদের যে কারেন্ট রেটিং ছিল যে 230 বা 20 আম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছিল, সেই কারেন্ট আম্পিয়ার রেটিং গুলো আমাদের অর্ধেক হয়ে গেল। সাপোজ 150 বা 120 আম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ কিছু ইকুইপমেন্ট আমরা কম রাখলাম, কিছু ইকুইপমেন্ট আমরা বেশি রাখলাম। এইভাবে যদি আমরা সার্কিট ব্রেকার জাস্ট ইকুইপমেন্ট গুলো জাস্ট শিডিউল করি যে কখনো ইকুইপমেন্ট আমরা বেশি কারেন্ট করছি, কখনো কম কারেন্ট করছি, এবং এর মাধ্যমে আমাদের যে কারেন্ট ফ্লো হচ্ছে লাইন দিয়ে, সেই কারেন্ট ফ্লো এর পরিমাণটা জাস্ট চেঞ্জ হচ্ছে। তো যখন আমরা যেহেতু 220 বা 230 আম্পিয়ার কারেন্ট আমাদের ফ্লো করতেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা 250 আম্পিয়ার রেটিং এর একটা সার্কিট ব্রেকার ইউজ করতেই পারি। বাট যখন এই লাইনের ভিতর দিয়ে 120 আম্পিয়ারের মতো কারেন্ট যাবে, অর্ধেক পরিমাণ কারেন্ট যাবে, তো তখন যদি কোনো কারণে ওভারলোড কারেন্ট হয়, সাপোজ 120 থেকে যদি বেশি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সাপোজ যেখানে আমাদের 120 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়ার কথা, সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে 220 অ্যাম্পিয়ার রেটিং এর কারেন্ট বা 220 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের ইকুইপমেন্ট গুলোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো কিন্তু আমাদের সার্কিট ব্রেকার কিন্তু অবশ্যই ট্রিপ করবে না তখন, কারণ সার্কিট ব্রেকারের রেটিং হচ্ছে আমাদের 250 অ্যাম্পিয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই সার্কিট ব্রেকার গুলোতে নরমালি বাসাবাড়িতে যে এমসিবি গুলো ইউজ করি, মিনিয়েচার সার্কিট ব্রেকার গুলো ইউজ করি, সেগুলোতে এই অপশন গুলো থাকে না। বাট আমাদের ইয়ার সার্কিট ব্রেকার এবং মিনি এমসিসিবি অর্থাৎ মোল্ড কেস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডজাস্টেবল অপশনটা থাকে। সাপোজ এই যে আমরা নব দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টেবল নব, সেই নবটাকে যদি আমরা জাস্ট জুম করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রেটিং হচ্ছে 2500, যেহেতু 250 আম্পিয়ার দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট 10 দিয়ে ডিভাইড করা হয়েছে, যেটার ভ্যালু আমরা 250 আম্পিয়ার থেকে মোটামুটি দেখতে পাচ্ছি 125 আম্পিয়ার পর্যন্ত চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এখানে যে অ্যাডজাস্টেড অপশন আছে, আমরা চাইলে এটার রেটিং অর্থাৎ সার্কিট ব্রেকারের যে রেটিং আছে সেটা 250 আম্পিয়ার থেকে চেঞ্জ করে 125 আম্পিয়ার পর্যন্ত কিন্তু আমরা এটাকে জাস্ট কম বেশি করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। যখন আমাদের প্রয়োজন পড়বে এরকম যে আমাদের লাইন দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 120 আম্পিয়ারের মতো, তো সেক্ষেত্রে আমরা রেটিংটা এখান থেকে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব, আমাদের কারেন্ট রেটিংটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিব 125 আম্পিয়ারে বা 130 আম্পিয়ারে আমরা করে নিলাম। এখানে তো জাস্ট অ্যানালগের মতো ভ্যালু গুলো চেঞ্জ করা যাচ্ছে। তো 130 আম্পিয়ারে যখন সেট করে নিলাম, তখন আমাদের সার্কিট ব্রেকারটা কিন্তু জাস্ট 130 আম্পিয়ার রেটিং এর সার্কিট ব্রেকারের মধ্যেই কাজ করবে। তো আশা করছি অ্যাডজাস্টেবল জিনিসটা আমরা বুঝতে পেরেছি, এটা তেমন কোনো বিষয় না, কমপ্লিকেটেড তেমন কোনো বিষয় না। দেন আমাদের আরো কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, আরসিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা সাধারণত বাসাবাড়িতে ইউজ করা হয়ে থাকে। এটার কাজ হচ্ছে, আমরা জানি যে কারেন্ট গুলো সাধারণত ফেজ কেবল দিয়ে প্রবেশ করে এবং নিউট্রাল কেবল দিয়ে বেরিয়ে আসে। তো কোনো কারণে যদি ফেজ কেবলে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে, নিউট্রাল দিয়ে যদি সেই সেম পরিমাণ কারেন্ট ফিরে না আসে, তখন হচ্ছে আমাদের এই আরসিসিবি সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এটার কাজই হচ্ছে জাস্ট ব্যালেন্স করে দেখা যে ফেজে কি পরিমাণ কারেন্ট গিয়েছে এবং নিউট্রালে কি পরিমাণ কারেন্ট আসছে। তো কখন আসলে ফেজ এবং নিউট্রাল কারেন্ট সেম থাকে না, যখন সাপোজ আপনি কোন একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে বা কোনো কেবলে জাস্ট টাচ করেছেন, তো
কোনো কেবল বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেখানে হচ্ছে আমাদের লাইভ কারেন্টের উপস্থিতি আছে, সেখানে যদি আপনি টাচ করেন তাহলে তো আপনার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এবং কারেন্ট অবশ্যই আপনার বডির মধ্যে দিয়ে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে যাবে। বাট সেই ক্ষেত্রে যেই কারেন্টটুকু আপনার বডির মধ্যে দিয়ে ফ্লো হয়েছে, সেই কারেন্ট কিন্তু অবশ্যই নিউট্রাল দিয়ে ফেরত যাবে না। সেই কারেন্ট একটা অল্টারনেটিভ রাস্তা, অল্টারনেটিভ পাথ, সেটা আপনার বডি দিয়ে জাস্ট গ্রাউন্ডে চলে গেছে। তো যখন এইরকম সম্ভাবনা হবে যে পরিমাণ কারেন্ট আমার ফেজে ছিল সেই পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে ফেরত আসেনি, তখন হচ্ছে এই সার্কিট ব্রেকারটা সঙ্গে সঙ্গে ট্রিপ করে দেবে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এই সার্কিট ব্রেকারটা সাধারণত আমরা যে বাসা বাড়িতে শক খাওয়ার যে পসিবিলিটি থাকে, সেটা জাস্ট রিডিউস করার জন্য আমরা এই আরসিসিবি সার্কিট ব্রেকারটি ইউজ করতে পারি। তো এটা যদি ইউজ করা থাকে, আমরা আশা করছি ভুলক্রমে কোনো শক খাওয়ার কোনো সম্ভাবনা আমরা বেঁচে যাব। এছাড়া যদি কোনো কারণে কোনো বডিও শর্ট হয়ে যায়, সাপোজ যেই বডিগুলো মেটাল বডির হয়ে থাকে, সাপোজ মোটর এবং ফ্রিজ গুলো, সেগুলো বডিতে যদি আমাদের কারেন্টের উপস্থিতি চলে আসে বা লাইভ কারেন্ট চলে আসে, সেক্ষেত্রেও সেগুলো তো আর্থিং করার সিস্টেম আছে। জাস্ট আর্থিং যদি করা থাকে, আর্থিং কেবল দিয়ে বা আর্থ কন্টিনিউটি কন্ট্যাক্টর দিয়ে জাস্ট গ্রাউন্ডে চলে যাবে। বাট যদি সেই অল্টারনেটিভ রাস্তাটা সেটা পেয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের সার্কিট ব্রেকার এটা ট্রিপ করে আমাদের জাস্ট সার্কিটটাকে ডিসকানেক্ট করে ফেলবে। কারণ যদি আমাদের আর্থিং সিস্টেম দিয়ে বা আর্থিং কেবল দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে তো নিউট্রাল দিয়ে সেই পরিমাণ কারেন্ট ফ্লো হলো না। তো এটা ছিল আমাদের আরসিসিবি। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আরসিবিও। তো আরসিসিবির কাজ তো আমরা বুঝতে পেরেছি যে শুধুমাত্র আমাদের লিকেজ কারেন্টটাকে প্রোটেক্ট করা। অর্থাৎ বলছে যে আমাদের ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, নিউট্রাল দিয়ে সেই পরিমাণ কারেন্ট যদি ফিরে না আসে, তাহলে হচ্ছে আমাদের আরসিসি সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। অর্থাৎ এই যে কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট আমাদের নিউট্রাল দিয়ে আসছে না, সেটাকে বলা হচ্ছে লিকেজ কারেন্ট। তো এই লিকেজ কারেন্টটা ফ্লো প্রোটেক্ট করার জন্য হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করা হয়ে থাকে। বাট আরসিবিও আরেকটা সার্কিট ব্রেকার আছে, যেটার কাজ হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট, এলসি বলতে লিকেজ কারেন্ট, এবং সেই সঙ্গে ওভারলোড কারেন্টও প্রোটেক্ট করা। অর্থাৎ এটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের একই সঙ্গে যেমন লিকেজ কারেন্টও প্রোটেক্ট করা যাবে, অর্থাৎ আরসিসিবি সার্কিট ব্রেকার রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারের কাজ করবে, সেই সঙ্গে আমাদের এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকারও কাজ করবে। আমরা যদি আরসিসিবি ইউজ করি, তাহলে কিন্তু আরসিসিবির সঙ্গে আমাদের এমসিবিও ইনস্টল করতে হবে, যেহেতু আরসিসিবি আমাদের ওভারলোড কারেন্ট থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে না। বাট আমরা যদি আরসিবিও এই সার্কিট ব্রেকারটি ইউজ করি, তাহলে একই সঙ্গে আমাদের আরসিসিবি প্লাস এমসিবি দুইটা প্রোটেকশন পারপাস আমাদের ফুলফিল হবে। সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা সার্কিট ব্রেকার ইউজ করলেই চলবে। অর্থাৎ একটাতেই আমরা ওভারলোড প্রোটেকশন এবং লিকেজ কারেন্ট প্রোটেকশন দুইটাই পেয়ে যাব। দেন আমাদের বাসবার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। বাসবার অবশ্যই আমাদের ক্যালকুলেট করতে হয়। কিভাবে ক্যালকুলেট করতে হয়? যখন আমাদের সাবস্টেশন ডিজাইন এর পার্ট আসবে, তখন হচ্ছে আমরা দেখবো কিভাবে বাসবার হচ্ছে ক্যালকুলেট করতে হয়, বাসবারের রেটিংটা। বাট এটার কাজটা কি, এটা আমি এখন একটু বলে নিতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আর্থিং কেবল জাস্ট এখানে জয়েন হয়েছে। আর্থিং কেবলের যে কালার রেটিং আমরা দেখেছিলাম গ্রিন এবং ইয়েলো বিএনবিসিতে, সেই কালার রেটিং এরই কিন্তু জাস্ট আর্থিং কেবল দেখা যাচ্ছে। জাস্ট এমন হয়ে থাকে গ্রিন ইয়েলো মিক্সড। এবং বাসবার হচ্ছে একটা কমন টার্মিনাল ছাড়া আর কিছুই না। আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে একটা বাসবার, কপারের একটাই বার দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বাসবার। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কেবল এসে জাস্ট জয়েন হয়েছে। অর্থাৎ বাসবার একটা কমন টার্মিনাল, এছাড়া তেমন কিছু না যেখানে আমরা অনেকগুলো কেবল জয়েন করবো। তো এটার কাজ আসলে কি, এটা কেন প্রয়োজন? এটার কারণ প্রয়োজনীয়তা আমরা জাস্ট এই ছবিটা দেখলে বুঝতে পারবো। ডান দিকের যে ছবিটা আছে, বাসবার যদি না থাকে, তাহলে কেবল গুলো জাস্ট আমাদেরকে এইভাবে জয়েন করতে হবে। এবং এটা দেখতেও যেমন ভালো দেখেন না, অবশ্যই এটা রিস্ক। এখানে আমাদের কিন্তু স্পার্কিং করার অনেক প্রবাবিলিটি থাকে, জাস্ট আগুন বা হ্যাজার্ড ক্রিয়েট হওয়ার অনেক প্রবাবিলিটি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাসবার ইউজ করা প্রয়োজন। দেন আমাদের কারেন্ট ট্রান্সফরমার বলতে আরেকটি অপশন আছে, একটা ইকুইপমেন্ট আছে যেগুলো আমাদের সাবস্টেশন ইউজ করা হয়। তো এটা ইউজ করা হয়ে থাকে সাধারণত মিটারিং ক্যালকুলেশন পারপাসে। অর্থাৎ আমাদের সাবস্টেশনের যেই এসটি সাইড থাকবে, সেখানে তো হাই পরিমাণ কারেন্ট ফ্লো হবে বা হাই পরিমাণ পাওয়ার ফ্লো হবে। তো সেই হাই কারেন্ট এবং হাই পাওয়ার তো আমরা মিটারিং ইকুইপমেন্ট বা এনার্জি মিটারের মধ্য দিয়ে পাস করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কারেন্ট ট্রান্সফরমার ইউজ করবো। এটার কাজ হচ্ছে আমাদের এলটি সাইডে যে হাই কারেন্ট ফ্লো হবে বা
এইচডি সাইডে যে হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের রেটিংটা জাস্ট কমিয়ে, জাস্ট রেশিও আকারে কমিয়ে, আমরা জানি যে ট্রান্সফরমার কিভাবে রেশিওটা কমিয়ে দেয়, কারেন্টের রেশিও ভোল্টেজের রেশিওটা কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা কারেন্টের রেশিওটা জাস্ট কমিয়ে মিটার ইকুইপমেন্টে ফ্লো ট্রান্সফার করবো। সাপোজ আমাদের লাইনের মধ্যে দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, সেটাকে কমিয়ে জাস্ট 5 অ্যাম্পিয়ার রেটিং এ কনভার্ট করে আমরা জাস্ট মিটারিং ইকুইপমেন্টে সেন্ড করব। তো আমরা মিটারিং ইকুইপমেন্টও যখন ওই 5 অ্যাম্পিয়ার কারেন্টে ট্র্যাক করবে, তো আমাদের মিটারিং ইকুইপমেন্টের জাস্ট মেকানিজমটাও সেভাবে করা থাকবে যেভাবে হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমারের রেটিংটা সিলেক্ট করা আছে। সাপোজ আমরা যেহেতু জানি যে এটা আমাদের 100 অ্যাম্পিয়ার কারেন্টকে 5 অ্যাম্পিয়ার কারেন্টে কনভার্ট করে ফেলছে, তো এখানে যে একটা রেশিও আছে 100/5 বা 100/5, তো সেক্ষেত্রে হচ্ছে কারেন্টটাকে 20 গুণ কমিয়ে ফেলছে। তো যখন আমরা মিটারিং ইকুইপমেন্টে ক্যালকুলেট করব, তখন সেই ভ্যালুটাকে অবশ্যই আমরা 20 গুণ, যেই ভ্যালুটা আসবে সেটাকে 20 মাল্টিপ্লাই করে আমরা কারেন্ট জাস্ট মেজার করব। তো এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। আর একটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার। এটার কাজ ঠিক সেম ভাবে, আমরা যখন হাই ভোল্টেজ সাইডে, এসটি সাইডে যখন আমরা ভোল্টেজ মেজার করতে হবে, আমাদের পাওয়ার ক্যালকুলেট করতে বা এনার্জি ক্যালকুলেট করতে, তো অবশ্যই আমাদের কারেন্ট এবং ভোল্টেজ দুটিরই প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে কারেন্ট রেশিওটা বা কারেন্টের রেশিওটা কমানোর জন্য আমরা কারেন্ট ট্রান্সফরমার ইউজ করি, এবং ভোল্টেজের রেশিওটা কমানোর জন্য আমরা ভোল্টেজ ট্রান্সফরমার বা পটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করে থাকি। তো সেগুলো দেখতে সাধারণত এমন হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমাদের আলোচনা, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট। পিএফআই বলতে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট। তো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের কোসাইন ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। অর্থাৎ ভোল্টেজ আর কারেন্ট এই দুটোর মধ্যে যদি ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, এটা সাধারণত রেজিস্টিভ লোডের ক্ষেত্রে হয় না। অর্থাৎ যেই লোডগুলো আমরা অপারেট করছি সেগুলো যদি শুধু রেজিস্টিভ লোড হয়, তাহলে জাস্ট ফেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তো তখন আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 থাকে। বাট যদি আমরা ইন্ডাকটিভ লোড ইউজ করি, সাপোজ আমাদের ফ্যানের ক্ষেত্রে ইন্ডাকটিভিটি আসলে কম থাকে, বাট যখন হাই ওয়াটের ইন্ডাকটিভ লোড গুলো ইউজ করি, সাপোজ আমাদের ওভেন গুলো আছে, রাইস কুকার আছে, ওয়াশিং মেশিন আছে, এছাড়া মোটর গুলো আছে, যে পানির পাম্প মোটর গুলো আছে হাই ক্যাপাসিটির, সেগুলো ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা কমে যায়। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। তো এই ফেজটা ডিফারেন্স ক্রিয়েট হলে আসলে পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা যে কমে যায়, তা আসলে অসুবিধা কি, এটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই। এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়, বিস্তারিত আলোচনা আছে, বাট আমি যদি সংক্ষেপে বলছি এই কারণ এটা যেহেতু আমাদের ডিজাইন রিলেটেড কোর্স, এখানে আমরা প্রত্যেকটা থিওরিতে আসলে জাস্ট ডিপে প্রবেশ করব না। তো সেক্ষেত্রে আমরা একটু হালকা একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। যে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের কার্ভটা, এখানে যে রেড কালারের ভোল্টেজের কার্ভটা আছে এবং ব্ল্যাক কালারের যে কারেন্টের কার্ভটা আছে, এটার মাঝখানে আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স দেখতে পাচ্ছি। সাপোজ যে এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজের পিক পয়েন্ট বা ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালুটা যেই পয়েন্টে আছে, সেই পয়েন্টে কিন্তু আমাদের কারেন্টের সর্বোচ্চ ভ্যালুটা নেই। যেই পয়েন্টে আমাদের ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালুটা আছে, সেটা যদি আমরা একটু নিচের দিকে দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি কারেন্টের ভ্যালুটা কিন্তু প্রায় এভারেজ টাইপে আছে বা এভারেজ লেভেলে আছে। যখন আমাদের ভোল্টেজ লেভেলটা হাই সর্বোচ্চ, তখন আমাদের কারেন্টের লেভেলটা প্রায় এভারেজ লেভেলে। এটা কেন হয়েছে? কারণ আমাদের ফেজ ডিফারেন্সটা বেশি থাকার কারণে, জাস্ট ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকার কারণে। বাট যদি এই ফেজ ডিফারেন্সটা না থাকতো, রেজিস্টিভ লোডে সাধারণত যে ফেজ ডিফারেন্স থাকে না, এটা যদি না থাকতো, তাহলে আমাদের এই যে কারেন্টের কার্ভটা আছে, এটা যদি স্টার্ট করতো আমাদের ভোল্টেজের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজের যে পিক ভ্যালু বা ভোল্টেজের যে সর্বোচ্চ ভ্যালু, কারেন্টের সর্বোচ্চ ভ্যালু সেম পজিশনে থাকতো। এবং তখন যদি ঠিক সেই মুহূর্তে কারেন্ট, সাপোজ আমরা এখান থেকে যদি একটু পেন দিয়ে কিছু ড্র করা ট্রাই করি, জাস্ট এই বরাবর যেই ভ্যালুটা আছে, এই বরাবর আমাদের কারেন্টের যে পিক পয়েন্ট বা কারেন্টের যে সর্বোচ্চ ভ্যালু, সেই ভ্যালুটা যদি আমাদের জাস্ট এটা হচ্ছে আমাদের টাইমের স্কেল, এই টাইম বরাবর এই পয়েন্টে থাকতো, তাহলে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের যে মাল্টিপ্লিকেশন, আমরা যখন এটার পাওয়ার ক্যালকুলেট করতে যাব, পাওয়ার সাধারণত আমরা কি জানি, ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন। তো আমরা যদি এই পয়েন্টে পাওয়ারটা ক্যালকুলেট করতে চাই, তখন আমাদের হাই অ্যামাউন্টের ভোল্টেজ এবং এভারেজ অ্যামাউন্টের একটা কারেন্ট মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো আমরা যদি এখানে যে ভোল্টেজের ভ্যালু সাপোজ আমাদের আছে হচ্ছে 220 বা 230, তার সঙ্গে আমাদের কারেন্ট যেখানে যদি সর্বোচ্চ থাকতো, কারেন্ট হওয়ার কথা ছিল আমাদের, সাপোজ ধরে নিচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়ার কথা, বাট এখানে কারেন্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার থাকবে না, এখানে এভারেজ লেভেল একটা কারেন্ট থাকবে 1 অ্যাম্পিয়ার থাকবে।
তো এখানে যদি জাস্ট এটা যদি ফেজ ডিফারেন্সটা যদি না থাকতো, এই কারেন্টটা যদি আমাদের একদম যেখান থেকে আমাদের ভোল্টেজ শুরু হচ্ছে সেখান থেকেই শুরু হতো, তাহলে কিন্তু আমাদের পিক পয়েন্টটা জাস্ট যেই পয়েন্টে আমাদের ভোল্টেজটা সর্বোচ্চ সেই পয়েন্টে আমাদের কারেন্টটা সর্বোচ্চ থাকতো, এবং তখন ভোল্টেজ আর কারেন্ট মাল্টিপ্লাই করলে আমাদের যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু আমরা সর্বোচ্চ পেতাম। আশা করছি আমরা মোটামুটি ক্লিয়ার যে কেন আসলে কেন আসলে পাওয়ার ফ্যাক্টর আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট না হয়, যদি ফেজ ডিফারেন্সটা সেম থাকে বা ফেজটা যদি আমাদের সেম থাকে, তাহলে কিন্তু আমাদের পাওয়ারটা সর্বোচ্চ পাওয়া যায়। বাট ফেজ ডিফারেন্স চেঞ্জ হওয়ার কারণে আসলে আমাদের পাওয়ার রেটিংটা কমে যায়। পাওয়ার বলতে অ্যাক্টিভ পাওয়ারটা আসলে কমে যায়, যে পাওয়ারটুকু আমাদের কাজে লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা আমরা থিওরিটিক্যালি সবাই আলোচনা করেছি যে এই যে কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আমাদের এই যে ইনস্ট্যান্ট যেটা আমরা ক্যালকুলেট করলাম, ইনস্ট্যান্ট এই পয়েন্টে আমাদের এই ভোল্টেজের সর্বোচ্চ ভোল্টেজ এবং এভারেজ লেভেল একটা কারেন্ট, এই স্পেসিফিক একটা পয়েন্টে যেই ভোল্টেজ এবং কারেন্ট মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অথবা বলা যায় আমাদের ভোল্টেজের যে পিক ভ্যালু এবং কারেন্টের যে পিক ভ্যালু, এটার সঙ্গে যদি আমরা কোসাইন ফেজ ডিফারেন্স মাল্টিপ্লাই করি, ম্যাথমেটিক্যাল একটি ইকুয়েশন, সেটা মাল্টিপ্লাই করলে আমাদের কিলোওয়াটের ভ্যালুটা আসবে। আর কেভিএ রেটিংটা, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা জাস্ট আমাদের দুইটা পিক ভ্যালু, আমাদের ভোল্টেজ এবং কারেন্টের দুইটা পিক ভ্যালু মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমাদের কেভিএ রেটিং। যদিও এটা আসলে অ্যাক্টিভলি কিন্তু কাজ করে না, এটা হচ্ছে আমাদের নরমালি ভোল্টেজ এবং কারেন্ট দুইটা পিক ভ্যালু মাল্টিপ্লাই করলে আমাদের কেভিএ আসছে। বাট যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে কিন্তু আমাদের কেভি, ফেজ ডিফারেন্স যদি না থাকে তাহলে কেভি এবং কিলোওয়াট দুইটা আমাদের জাস্ট সেম হয়ে যায়। বাট যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে কিলোওয়াটের পরিমাণটা কিন্তু কেভিএ থেকে কমে যায়। সেটা কিভাবে কমে যায় সেটা তো আমরা এক্সপ্লেইন করলামই। তো যখন হচ্ছে আমরা ইন্ডাকটিভ লোড ইউজ করব তখন কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হবে এবং আমাদের অ্যাক্টিভ পাওয়ারটা কমে যাবে। এবং এই যে কিভিআর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাগনেটাইজিং পাওয়ার। অর্থাৎ সহজ কথা বলতে গেলে এই পাওয়ারটা আসলে আমাদের যে ইন্ডাকটিভ লোড থাকবে সেই ইন্ডাকটিভ লোডটা অপারেট করার জন্য তো অবশ্যই ম্যাগনেটাইজিং কারেন্ট প্রয়োজন পড়বে। তো সেই ম্যাগনেটাইজিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য জাস্ট এই পাওয়ারটা ইউজ হবে। তো এটা সাধারণত আমাদের কাজে লাগে না, প্রোডাক্টিভ কাজে ইউজ করা হয়ে থাকে না। তো এই যে কেভিএআর এর ভ্যালুটা, যে ফেজ ডিফারেন্সটা, এটা কমানোর জন্য হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট ইউজ করতে হয়। তো এটা করার জন্য জাস্ট আমরা ক্যাপাসিটর ইউজ করে থাকি। তো ক্যাপাসিটর কিভাবে আসলে এটা কমিয়ে ফেলে সেটা অনেক বিস্তারিত আলোচনা, সেই আলোচনা আমরা যাচ্ছি না যেহেতু এটা ডিজাইনিং কোর্স। তবে সংক্ষেপে যদি আমরা বলে দেই, আমাদের যে ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, আমরা জানি যে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড কিন্তু একটা আরেকটার বিপরীত। আমরা দেখতে পাচ্ছি কারেন্টের যে কার্ভটা, সেটা স্টার্টিং ভ্যালুটা যেহেতু আমাদের ভোল্টেজ থেকে একটু আগে পিছিয়ে গিয়েছে, এটা যদি আমরা নিচের দিকে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ইন্ডাকটিভ লোড যেখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্রিয়েট করে, ক্যাপাসিটিভ লোড সেখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর ক্রিয়েট করে। অর্থাৎ আমাদের এই যে কার্ভটা, এটা যেহেতু আমাদের কারেন্টের কার্ভটা যেহেতু ফেজ থেকে একটু সামনের দিকে চলে গেছে, আমরা যদি ক্যাপাসিটিভ লোড ইউজ করি তাহলে এই কার্ভটা আবার একটু পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে। তো সেটা কি পরিমাণ হবে সেটা আসলে ক্যালকুলেট করে বের করতে হয়। তো জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট ইউজ করতে হয়, এবং জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্টে জাস্ট আমরা কিছু ক্যাপাসিটর ইউজ করে থাকি, এটা তেমন কিছু নেই। এবং ক্যাপাসিটর ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে যে কি পরিমাণ ইন্ডাকটিভ লোড আমরা ইউজ করছি। তো আমাদের সার্কিটে কানেক্টেড ইন্ডাকটিভ লোডের উপর ডিপেন্ড করে জাস্ট আমাদের ক্যাপাসিটরের ভ্যালুগুলো চেঞ্জ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টে আমরা জাস্ট অটোমেটিক কিছু ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট ও মডিউলও পারচেজ করতে পারি। তো সেটা নিয়ে আমরা যখন সাবস্টেশন ডিজাইন করব সেখানে বিস্তারিত আলোচনা করা যাবে। বাট এটা যেহেতু ডিজাইনিং কোর্স আমরা যাচ্ছি না, বাট এটা এতটুকু আমরা জেনে রাখছি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের ক্যাপাসিটর ইউজ করতে হবে ডিফারেন্ট পরিমাণে। বাট সেটা কত ক্যাপাসিটির, জাস্ট কত ক্যাপাসিটর আমরা ইউজ করবো সেটা আমরা যখন সাবস্টেশন ডিজাইন করবো তখন বিস্তারিত পরিমাণে জানবো। দেন ট্রান্সফরমার, এটা তো আমরা সবাই জানি সাবস্টেশন আমাদের মেইন ইকুইপমেন্ট, যেটার কাজ হচ্ছে ভোল্টেজ ডাউন করা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ক্ষেত্রে। এছাড়া এটা ভোল্টেজ আপও করে থাকতে পারে। তো এটা আমরা একটা ট্রান্সফরমারের সিম্বল দেখতে পাচ্ছি, এখানে কতগুলো বুশিং দেখতে পাচ্ছি, যে জাস্ট চকলেট কালারের যেই ইনসুলেটর গুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে বুশিং। তো যেই সাইডে আমাদের এই বুশিং গুলো বড় সাইজের হয়ে থাকে, এক সাইডে দেখতে পাচ্ছি বড় আর এক সাইডে ছোট। তো বড় সাইডে হচ্ছে সাধারণত হাই ভোল্টেজ থাকে এবং লো সাইডের বুশিং এ সাধারণত লো ভোল্টেজ থাকে।
তো এভাবে জাস্ট আমরা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সিলেক্ট করতে পারি। কোন দিকে আসলে হাই ভোল্টেজ এবং কোন দিকে লো ভোল্টেজ কানেক্ট করতে হবে। তো সাবস্টেশন, ট্রান্সফরমার আর বেশি কিছু আসলে আমরা আলোচনা করছি না। এটার কনস্ট্রাকশন বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে গেলে অনেক কিছুই জানার আছে। বাট আমাদের যেহেতু ডিজাইনিং কোর্স, দেন লাইটিং অ্যারেস্টার সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি লাইটিং অ্যারেস্টারের, বাট এগুলো হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলোতে ইউজ করা হয়ে থাকে। এটার কাজ তেমন কিছুই না। থান্ডার স্ট্রাইক যদি কখনো হয়ে থাকে, কোনো পাওয়ার প্ল্যান্ট বা কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের উপর যদি আমাদের থান্ডার স্ট্রাইক হয় বা বজ্রপাত পড়ে, তাহলে সেখানে ভোল্টেজ লেভেল অনেক বেড়ে যাবে, যেটা আমাদের সিস্টেমের জন্য ক্ষতিকর। তো সেই ভোল্টেজ লেভেলটা জাস্ট কমিয়ে ফেলার জন্য জাস্ট ভোল্টেজ লেভেলটা গ্রাউন্ডে ট্রান্সফার করে ফেলার জন্য, জাস্ট ডিসচার্জ করে ফেলার জন্য আমাদের যে এই লাইটিং অ্যারেস্টার গুলো ইউজ করা হয়ে থাকে। তো এগুলো সাধারণত আমাদের পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়ে থাকে। বাট আমরা কন্ডাক্টর দিয়ে এবং সেগুলো আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের মাধ্যমে জাস্ট আ এক আমাদের বিল্ডিং এর নিচে নিয়ে যাওয়া হয় এবং নিচে বাসবার থেকে আমাদের আর্থিং করে দেওয়া হয়। জাস্ট এই কেবল গুলো দেখতে পাচ্ছি এভাবে